নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চন্দননগর থেকে রওনা দেবো কুম্ভ মেলার উদ্দেশ্যে, যেটা প্রয়াগরাজ এলাহাবাদে হচ্ছে। আর আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল, কিন্তু সেটা ওয়েটিং লিস্ট 107, 8, 9, 10 হয়ে গেছিলো। সেই জন্য আমরা টিকিট ক্যান্সেল করে দিয়েছি এবং আমরা জার্নি করছি আজ মোট 6 জনে, ড্রাইভারকে নিয়ে 7 জন। আর এখন ঘড়িতে সময় সকাল 7:45, রাস্তায় একটু কুয়াশা আছে। আমাদের চন্দননগর থেকে প্রয়াগরাজ কুম্ভ মেলার ডিস্টেন্স প্রায় 800 কিলোমিটার। আর যেটা আমরা কিছুটা দিল্লি রোড ধরে গিয়ে NH-19 ধরে কিন্তু এগিয়ে যাব। দেখতে দেখতে শক্তিগড় এসে পৌঁছে গেছি। এখানে ল্যাংচার জন্য বিখ্যাত, কিন্তু না, এখানে আমরা ল্যাংচা এখন খাবো না আর ল্যাংচা নেবও না। একটু চা বিস্কুট খেয়ে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। আর রাস্তায় যা যা আপডেট পাবো সব আপনাদের দিতে থাকবো। রাস্তায় এখনও অবধি আমরা কিন্তু কোনো রকম জ্যাম পাইনি। রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো পরিষ্কার রাস্তা। অবশ্য এখনও অনেকটা ডিস্টেন্স বাকি আছে। আমরা হয়তো এখনও হার্ডলি 150 কিলোমিটার মতো এসেছি। পেছনে দুজন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে আর আমাদের পেছনে লাগেজগুলো সব রাখা আছে। যেহেতু আমাদের আর্টিগা গাড়ি, পেছনে কিন্তু জায়গা রাখা মানে জিনিসপত্র রাখার মতো কিন্তু খুব একটা ভালো জায়গা নেই, ওরই মধ্যে রাখা আছে। দেখলাম জয় শ্রীরাম লেখা পতাকা বিক্রি হচ্ছে, তাই আমরাও আমাদের গাড়ি দাঁড় করিয়ে একটি পতাকা কিনে নিলাম, যার দাম নিল 80 টাকা এবং ওরাই সেইটাকে সুন্দরভাবে গাড়িতে বেঁধে দিলেন। মহাকুম্ভর ব্যাপারে আপনারা সকলেই প্রায় অনেক কিছুই জানেন, তবুও বলে রাখছি, এই মহাকুম্ভের মেলা এই বছর 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি অবধি চলবে। কুম্ভ এবং মহাকুম্ভ মেলার আকর্ষণের কেন্দ্রে থাকেন কিন্তু নাগা সন্ন্যাসীরা। এই সময় অনেকে শাহী স্নান করার পাশাপাশি নাগা সাধুদের সান্নিধ্যেও আসেন। কুম্ভ মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা রহস্য। 12 বছর পর কেন হয় এই মহাকুম্ভ? সমুদ্র মন্থনের সঙ্গে জড়িয়ে রয়েছে কুম্ভর যোগ। মহাকুম্ভ সংক্রান্ত পৌরাণিক কাহিনীতে কথিত আছে, এটি সমুদ্র মন্থনের সঙ্গে যুক্ত, যে সময় দেবতা ও অসুরদের মধ্যে অমৃত প্রাপ্তির জন্য প্রচণ্ড যুদ্ধ হচ্ছিল। তখন নারায়ণ মোহিনী রূপ ধারণ করে একটি অমৃত কলস নিয়ে উঠে আসেন। এরপর অসুররা অমৃত কলস দখল করে নিলে বিষ্ণু মোহিনী রূপে সেই কলস ফিরিয়ে আনেন। এর পরের অংশ আমি পরে বলছি। এখন আমরা একটা ধাবায় এসে উপস্থিত হয়েছি, সেখানে দুপুরের খাবার খাবো বলে। যে আমরা এখন দুপুরের খাবার খেতে এসে গেছি। ভাত, ডাল, পাঁপড়, আলু কপির তরকারি, আলু ভাজা আর চাটনি। এখানে এই যে আমরা 4 জন বসে পড়েছি। কাকা হাত তোলো, সুরজিৎ, এই তো সব দিয়ে চলে গেছে। এবার খাওয়া শুরু করি। না কি বলছিস? না, খিদেটা পাওয়ারই কথা। এখন 3:30 বেজে গেছে, সত্যি খিদে পেয়ে গেছে। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব। এখন মোটামুটি বুদ্ধগয়ার ঠিক আগে আছি। খাওয়া খেলাম, মোটামুটি পেট ভরা মতোই। এখন অবধি রাস্তায় কোনো জ্যাম পাইনি। দেখি রাস্তায় আগে তো বলছে, কেউ বলছে 120 কিলোমিটার আগে থেকে নো এন্ট্রি, কেউ বলছে না একদম সোজা যেতে দিচ্ছে। দেখি কতটা কি যেতে পারি। হ্যাঁ, যে কথা বলছিলাম, সেই কলস ফিরিয়ে আনার পর
সেই সময় অমৃত পানের মধ্যে অসুর ও দেবতাদের মধ্যে তীব্র লড়াই আকার ধারণ করে। তা দেখে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে অমৃতের কলস তুলে দেন শ্রীবিষ্ণু। এরপর জয়ন্ত কাকের রূপ ধরে কলসটি নিয়ে উড়ে যান। তা দেখে অসুররা তাকে ধাওয়া করতে গিয়ে তাড়াহুড়োতে কয়েক ফোঁটা অমৃত 4টি জায়গায় পড়ে। এই 4টি জায়গা হলো প্রয়াগরাজ, উজ্জয়ন, হরিদ্বার ও নাসিক। এই 4 জায়গায় কুম্ভ মেলা আয়োজিত হয়। শাস্ত্র অনুসারে প্রয়াগরাজকে তীর্থরাজ বলা হয়। এ বিশ্বাসও রয়েছে যে ব্রহ্মা এখানে প্রথমে যজ্ঞ করেছিলেন। ধর্মীয় গ্রন্থেও এর অনেক উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, পৌরাণিক কাহিনী অনুযায়ী 12 দিন অমৃত পাওয়ার জন্য দেবতা ও অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়েছিল। এই 12 দিন একজন মানুষের কাছে 12 বছরের সমান। তাই প্রতি 12 বছরে একবার মহাকুম্ভের আয়োজন করা হয়। এইবার বলি, মহাকুম্ভ প্রয়াগরাজেই কেন হয়? কারণ সেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল। যদিও সরস্বতী নদীকে আমরা দেখতে পাই না, সেটা কাল্পনিক। তাই পৌরাণিক কাহিনী অনুসারে যে 4 জায়গায় অমৃতের ফোঁটা পড়েছিল তার মধ্যে প্রয়াগরাজের গুরুত্ব সব থেকে বেশি। ধর্মীয় বিশ্বাস, শাহী স্নানের সন্ধিক্ষণে যারা এই 3 নদীর সঙ্গমস্থলে স্নান করেন তাদের মুক্তি লাভ বা মোক্ষ লাভ হয়। দেখতে দেখতে ঘড়িতে 11:30 বেজে গেছে। আমরা এবার ডিনার করার জন্য একটা ধাবাতে এসেছি। এখানে রুটি, আলু কপির তরকারি আর সাথে একটু চা খেয়ে এখানে ড্রাইভার কিন্তু একটুখানি রেস্ট নেবে, তারপর বেরিয়ে যাব। এখন বাজে ভোর 4:20 আর আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, কারণ প্রচণ্ড ঘুম এসে যাচ্ছে সেই জন্য। দেখতে দেখতে ভোরের আলো ফুটে উঠেছে। এখনও মোটামুটি এখান থেকে প্রয়াগরাজ 68 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। রাস্তায় কিন্তু খুব একটা কোনো জ্যাম পাইনি, শুধু জ্যাম পেয়েছিলাম পাটনা ঢোকার সময়। ওইখানটায় মোটামুটি 45 মিনিট থেকে 55 মিনিট মতো আমাদের গাড়ি আটকে ছিল। আর বাদবাকি পুরো রাস্তায় কিন্তু দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা এসেছি, খুব সুন্দরভাবে এসেছি কিন্তু।
আমরা প্রয়াগরাজ ঢুকে পড়েছি। এখান থেকে কিন্তু এবার ব্যারিকেডগুলো শুরু হচ্ছে। দেখি সামনে এগিয়ে যাই, কি হয় দেখতে পাবো। আমরা প্রয়াগরাজ ঢুকে পড়েছি এবং আমাদের গাড়ি পার্কিং করতে হবে এবার। সেই জন্য সোজা রাস্তা থেকে আমরা বাঁ দিকে পুরো গাড়িকে টার্ন নিয়ে নিচ্ছি। পুলিশ অফিসার যারা আছে তাদেরকে যখন জিজ্ঞেস করছি তারা বলছে আরও আগে গিয়ে। আর একটা কথা বলে রাখি, এখানে যে পার্কিং করা হচ্ছে এর জন্য কিন্তু কোনো রকম কোনো পয়সা কিন্তু দিতে হবে না। এমনকি এলাহাবাদ ঢুকে যে টোল পড়েছে সেখানে পর্যন্ত আমাদের কোনো টোলে পয়সা দিতে হয়নি। আমরা গাড়ি পার্কিং করতে যাচ্ছি যেদিকে নাগেশ্বর ঘাট আছে সেই দিকটায়, কারণ সেই দিকটায় অপেক্ষাকৃত ফাঁকা এবং সেখান থেকে ঘাটটাও অনেকটাই কাছে। গুড মর্নিং, এখন আছি প্রয়াগরাজে। আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, আর কালকে হচ্ছে 3 তারিখ। কালকে হচ্ছে শাহী স্নান বা অমৃত স্নান। আমরা আজকে তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু আজকে এসে দেখছি এখানে কিন্তু যথেষ্ট রকম ফাঁকা। আর পার্কিং আমরা যেখানে করেছি সেই জায়গাটাতেও কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আর এখান থেকে হেঁটে মাত্র 5 কিলোমিটার আমরা সোজা চলে যাব কিন্তু সঙ্গমে। প্রয়াগরাজে কিভাবে পৌঁছানো যাবে? বিমানপথের নিকটতম বিমানবন্দর হলো এলাহাবাদ বিমানবন্দর, যার সাংকেতিক চিহ্ন হচ্ছে IXD, যা দিল্লি, মুম্বাই এবং কলকাতার মতো প্রধান শহরগুলি থেকে বিমান পরিষেবা প্রদান করে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য নিকটতম প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরগুলি হল দিল্লি বা বারাণসী। সেখান থেকে আপনি আভ্যন্তরীণ বিমান নিতে পারেন অথবা ট্রেন বা সড়কপথেও ভ্রমণ করতে পারেন। ট্রেনে এলাহাবাদ জংশন বা নৈনি জংশন হল প্রয়াগরাজে পরিষেবা প্রদানকারী প্রাথমিক রেলওয়ে স্টেশন। দিল্লি থেকে শিবগঙ্গা এক্সপ্রেসে, কলকাতা থেকে কলকাতা রাজধানী এবং বেঙ্গালুরু থেকে সংঘমিত্র এক্সপ্রেসের মতো ট্রেনগুলি ভারতের বিভিন্ন স্থান থেকে আগত তীর্থযাত্রীদের জন্য সুবিধাজনক বিকল্প প্রদান করেছে। সড়কপথেও যেতে পারেন। প্রয়াগরাজ জাতীয় মহাসড়ক দ্বারা সুসংযুক্ত। আপনি দিল্লি থেকে আগ্রা লখনৌ এক্সপ্রেস ওয়ে দিয়ে গাড়ি চালাতে পারেন অথবা মুম্বাই থেকে জাতীয় সড়ক 52 ধরতে পারেন। সরকারি এবং বেসরকারি বাসও সহজেই পাওয়া যাচ্ছে। প্রধান শহরগুলিতে যাতায়াতের জন্য পরিষেবাও রয়েছে। নৌকোয় আরও আধ্যাত্মিক ভ্রমণের জন্য ভক্তরা কিলাঘাট থেকে কুম্ভ মেলার কেন্দ্রস্থল ত্রিবেণী সঙ্গমে নৌকোয় যেতে পারে। আমরা যে ঘাট দিয়ে নামছি এই ঘাটের নাম হচ্ছে নাগেশ্বর ঘাট। এই নাগেশ্বর ঘাট থেকে নেমে আমরা সোজা ডান দিকের কাঁচা মাটির রাস্তা কিন্তু ধরব। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্রচুর ধুলো উঠছে। যাদের সর্দি কাশি বা ডাস্ট অ্যালার্জি আছে অবশ্যই কিন্তু মাস্ক কাছে রাখবেন আর মাস্ক ইউজ করবেন, এতে কিন্তু আপনাদেরই সুবিধা।
প্রচুর ধুলো এখানে, মানে পাউডারের মতো ধুলো উঠছে। এখানকার বিশেষ বৈশিষ্ট্য হলো সাধুদের আখাড়া। আখাড়া হচ্ছে সাধু ও তপস্বীদের ধর্মীয় ধারা। আখড়াগুলি কুম্ভ মেলার একটি কেন্দ্রীয় বৈশিষ্ট্য। প্রতিটি আখড়ায় তার নিজস্ব ঐতিহ্য অনুসরণ করে, তবে সম্মিলিতভাবে তারা ত্যাগ, আধ্যাত্মিক নিষ্ঠা এবং জ্ঞানার্জনের সাধনার প্রতীক। কুম্ভ মেলায় অংশগ্রহণকারীরা প্রায়শই রাঙা সাধুদের সাক্ষী হতে সমবেত হন, যারা তাদের চরম তপস্বী, অনুশীলন এবং নগ্নতার ব্রতের জন্য এই গোষ্ঠীগুলির মধ্যে সর্বাধিক পরিচিত, যা পার্থিব আকাঙ্ক্ষা থেকে তাদের বিচ্ছিন্নতার প্রতীক। থাকার জন্য এখানে প্রচুর তাঁবু আছে, সেই তাঁবুতে আপনারা থাকতে পারেন এবং এখানে প্রচুর পরিমাণ বায়ো টয়লেট আছে, কাজেই কোনো অসুবিধা হবে না আশা করছি, এবং সাথে সাথে জলের ব্যবস্থাও আছে। আমরা চলে এসেছি 22 নম্বরের দিকে। এখান থেকে আমরা চান করার পরিকল্পনা যেটা আছে সেটা করব, কিন্তু একটা দুর্ভাগ্যের খবর শুনতে পেলাম, সেটা হচ্ছে যেখানে সঙ্গমে গিয়ে চান করানো হয় সেই নৌকো এখন পুরোপুরিভাবে বন্ধ, যেহেতু আগে দুটো দুর্ঘটনা ঘটেছে সেই জন্য। আমাদের স্নান হয়ে গেলে আমরা ঠিক করি যে আমরা এখানে রাত্রিবাস করব না, আমরা সোজা গাড়ির যেখানে পার্কিং করা ছিল সেখানে চলে যাই এবং সেখান থেকে আমরা সোজা পৌঁছে যাই কিন্তু বেনারস। তার আগে অবশ্যই আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে কিছু খাবার খাওয়ার জন্য।